হিউস্টনে শ্বাসরুদ্ধকর ম্যাচে জাপানকে হারিয়ে শীর্ষ 16-র পথে ব্রাজিল। সেই খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন জিহাদ আল হাসান এবং আসিফ মাহমুদ সিয়াম। চট্টগ্রামে পার্থপ্রতিম বিশ্বাস এবং রাজশাহীতে আছেন মওদুদ রানা। সরাসরি প্রথমে যাব জিহাদের কাছে। জিহাদ, এই মুহূর্তে আসলে টিএসসিতে যে গর্জন উঠেছে, ব্রাজিলের আসলে জয়ের গর্জন, এই গর্জন আসলে থামার নয়। দর্শকরা যেভাবে আসলে গর্জন তুলেছেন, ব্রাজিল সমর্থকদের কথা যদি বিশেষ করে বলি, এই জাপানের কিন্তু লাস্ট মোমেন্টে বা শেষ মুহূর্তে গোল হজম করে ব্রাজিল কিন্তু জয় পাচ্ছে এবং এক প্রকার বলা যায় আর কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটে খেলা বাকি রয়েছে। সেই বাকি থাকার আগেই কিন্তু দর্শকরা যেভাবে আসলে উচ্ছ্বাস বা উন্মাদনা শুরু করেছেন, এটা আসলে দেখার মতো বিষয়। তো দর্শকদের যে গর্জন, সেই গর্জন টিএসসিতে কিন্তু একদম কম্পিত হচ্ছে। ড্রামের শব্দ, সেই সঙ্গে করতালির শব্দ, ভুভুজেলার শব্দ, সব শব্দ মিলে কিন্তু একদম শব্দ বিস্ফোরণ যেটা বলে সেটাই কিন্তু হচ্ছে এই মুহূর্তে টিএসসিতে। টিএসসিতে যে দর্শকদের যে উন্মাদনা, যে উচ্ছ্বাস নিয়ে শুরু করেছিলেন, সেই উন্মাদনা উচ্ছ্বাস শেষ পর্যন্ত কিন্তু ব্রাজিলের থেকেই গেল বলাই যায়। কারণ আর কয়েক সেকেন্ডের খেলা কিন্তু বাকি রয়েছে। ক্ষণ গুনছেন তারা শেষ বাঁশিটি বাজার এবং আসল জয় উদযাপন। অলরেডি কিন্তু তাদের জয় জয় যে ভাব বা জয় জয় যে উদযাপন, সেটা কিন্তু চলছে। সেই জয়ের সেলিব্রেশন, শেষ শব্দটি, শেষ বাঁশিটি কিন্তু এই মুহূর্তে বেজে উঠল এবং টিএসসি প্রাঙ্গণ কিন্তু একদম ব্রাজিলিয়ান ভক্তদের, সেলেসাও ফ্যানদের কিন্তু গর্জনে আবারও কম্পিত শুরু হলো, মেতে উঠলো। আমরা দেখেছি যে যারা দর্শকরা সামনে বসেছিলেন, তারা আসলে দ্বিতীয় গোলের পরে, সেই গোলের পরে কিন্তু আর মাটিতে বসে থাকতে পারেনি দর্শকরা। এখন যেমনটি দেখছেন, শুধু ব্রাজিল আর ব্রাজিল সমর্থকদের ধ্বনিতে টিএসসি প্রাঙ্গণ একদম মুখরিত। ব্রাজিল যেভাবে আসলে কামব্যাক করেছে প্রথম গোল হজম করার পর, সেটা আসলে অসাধারণ। ব্রাজিল সমর্থকরা যেভাবে করেছেন, সেই সঙ্গে যদি বলি যে দর্শকরা যেভাবে শুরু করেছেন এবং সেখান থেকে বলা যায় দর্শকরা যেভাবে শুরু করেছেন এবং উন্মাদনা উচ্ছ্বাস তাদেরই মানায়, যারা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এই দর্শকরা। এই ব্রাজিল কিন্তু যে বিশ্বাস এবং আস্থা নিয়ে এসেছিল, সেই সঙ্গে যদি বলি সমর্থকরা কিন্তু যে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জাপানে যে বিট করবেন বা সেই সঙ্গে কিন্তু রয়েছে। আমি যদি বলি যে সমর্থকরা যেভাবে উদযাপন করছেন, এটা অসাধারণ এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে দর্শকদের বাদভাঙা উল্লাস, রাউন্ড অফ সিস্টিং যেখানে চলে দর্শকদের, সেই দর্শকরা কিন্তু এরই মাঝে মানে কম্পিত করছেন টিএসসি চত্বর। এই বিশ্বকাপ নিয়ে আরো খবর জানাতে আমার সঙ্গে সহকর্মীরা যুক্ত হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন ব্রাজিলের সমর্থক যারা রয়েছে, তারা এই মুহূর্তে দারুণ উজ্জীবিত। আমরা এখন আছি বন্দরনগরী চট্টগ্রামে কাজীতলী মোড় এলাকায় এবং আপনারা দেখতে পাচ্ছেন ব্রাজিলের সমর্থক যারা রয়েছে, তারা কিন্তু দারুণ উজ্জীবিত এবং ব্রাজিল যে জয় পেয়েছে জাপানের সাথে, আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু একসাথে মিলে ব্রাজিলের যে জয়, সেই জয়টুকু কিন্তু উদযাপন করছে। আমাদের ক্যামেরায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আসলে প্রথমে একটি গোল খেয়ে ফেলার পর ব্রাজিলের সমর্থক যারা ছিল, তারা অনেকটাই আসলে টেনশনে পড়ে গিয়েছিল। তবে আমরা দেখেছি শেষ মুহূর্তে এসে ব্রাজিল তাদের যে দ্বিতীয় গোল, সেই দ্বিতীয় গোলটি করার পর চট্টগ্রাম নগরীর যে কাজীরদড়ি এলাকা, এটি কিন্তু এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্রাজিলের পতাকা উড়িয়ে কিন্তু উল্লাস করছে, আনন্দ মিছিল করছে ব্রাজিলের সমর্থকরা এবং ব্রাজিলের সমর্থকরা বলছে আসলে এই জয় তাদের কাঙ্ক্ষিত ছিল এবং এই জয় পাওয়ায় তারা অত্যন্ত খুশি। এবং আমরা দেখেছি খেলা শুরু হওয়ার অনেক আগে থেকে ব্রাজিলের সমর্থক যারা রয়েছেন, তারা কিন্তু নগরীর যে কাজীরদড়ি এলাকা রয়েছে, এই কাজীরদড়ি এলাকায় আসলে আসতে শুরু করেছিলেন এবং সময় যত গড়িয়েছে এই নগরীর কাজীরদড়ি এলাকা পুরোটাই কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন নেচে গিয়ে কিন্তু এই যে ব্রাজিলের যে জয়, সেই জয়টি কিন্তু উদযাপন করছে আসলে ব্রাজিলের সমর্থকরা। এবং শুধু এই চট্টগ্রাম নগরীর কাজীরদড়ি এলাকা নয়, আমরা দেখেছি আজকে চট্টগ্রামের বিভিন্ন বড় বড় জায়গায় আজকে বড় পর্যায়ে খেলার আয়োজন করা হয়েছিল, সেই সব জায়গায় কিন্তু আজকে দেখেছি এই খেলা উদযাপন করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ খবর। আমরা যাচ্ছি রাজশাহীতে, সেখানে আরেক সহকর্মী।
ব্রাজিল যখন শেষ মুহূর্তে একটি গোল করতে সক্ষম হয় তারপর থেকেই ব্রাজিলের যারা সমর্থকরা রয়েছেন তারা আনন্দিত, উচ্ছ্বসিত এবং তারা এই মুহূর্তে যে সাহেব বাজার থেকে শুরু করে শহীদ মিনার পর্যন্ত যে সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান নিয়েছেন। তারা এখানে বাজি ফোটাচ্ছেন, তারা এখানে বিভিন্ন ধরনের মোটরসাইকেল স্ট্যান্ড করছেন, তারা মিছিল করছেন, তারা পতাকা প্রদর্শন করছেন এবং এক কথায় বলা চলে না এই সাহেব বাজার থেকে মণিবাজার চত্বর পর্যন্ত পুরো এলাকাটাই আসলে উজ্জীবিত ব্রাজিলের সমর্থকরা এবং তারা দারুণ আনন্দ করছে। আমি যদি একটু কথা বলি ভাই, এই যে আপনারা আনন্দ করছেন, প্রথমার্ধে তো আপনারা পিছিয়ে পড়েছিলেন, আমরা হতাশ ছিলাম, আমরা জিতেছি এটা অনেক দুঃখ, অনেক খুশি, আমরা অনেক খুশি। আপনাদের খেলা কেমন মনে হয়েছে? আমাদের কাছে বিশ্বকাপ জিতার মতো উপভোগ হচ্ছে, বিশ্বকাপ জিতে গেছি আমরা। দেখছিলেন যে ব্রাজিলের যারা সমর্থকরা রয়েছেন তারা বলছেন যে ব্রাজিলের যে নান্দনিক খেলা, ব্রাজিলের যে ছন্দে ফেরার খেলা সেটি তারা পেয়েছেন এবং সেই আনন্দে তারা বিভোর। তারা বলছেন তাদের যে বিজয় মিছিল সেটি চলতে থাকবে এবং তারা যেটি বলছেন যে তাদের এই যে আনন্দ উচ্ছ্বাস সেটি আরো কিছুক্ষণ চলবে। এই মুহূর্তে রাজশাহীর সাহেব বাজার থেকে শুরু করে যে ব্রাজিল ব্রাজিলের সমর্থকরা তারা যেরকম আনন্দ করছেন তেমনি তাদের যে সমর্থকরা রয়েছেন তারা দারুণ উচ্ছ্বসিত এবং তারা যেটি বলছেন যে সাহেব বাজার থেকে মণিবাজার পর্যন্ত যে মণিচত্বর পর্যন্ত এখনো ব্রাজিলের সমর্থকরা তারা মিছিল করছেন, তারা মানুষ আছেন এবং তারা যেটি বলছেন মধ্যরাত পর্যন্ত এই আনন্দ চলবে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে ব্রাজিল সমর্থকদের উন্মাদনার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। ফিফা বিশ্বকাপের আরো খবর থাকছে সংবাদের শেষ অংশে। প্রবাসের সময় আরো থাকবে। উজানের ঢল ও বৃষ্টিতে বিপদসীমা ছুঁই তিস্তার পানি। লালমনিরহাট কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, থেমে নেই ভাঙন, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পিছিয়ে পড়া মানুষকে স্বস্তি দিতে জীবন বান্ধব বাজেট প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি। জাতীয় সংসদের সর্বসম্মতিক্রমে পাশ হয় অর্থ বিল 2026। প্রধানমন্ত্রীর অনুরোধে কর মুক্ত আয়সীমা বাড়িয়ে 4 লাখ টাকা নির্ধারণ, কাঁচা বাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাট মুক্ত রাখা সহ ব্যাংক হিসাব খুলতে টিআইএন এর বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে। বন্ধ করা হয়েছে ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগও। পাচারের অর্থ ফেরানো এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অর্থমন্ত্রীর। জাতীয় সংসদে অর্থ বিল 2026 পাশের আগে প্রস্তাবিত বাজেটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সুপারিশ করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থাপন করা হয় 2.25 ঘন্টার বক্তব্যে ন্যায়ভিত্তিক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার প্রত্যয় জানান সরকার প্রধান। আগামী বাজেটের নামকরণ করেন জীবন বান্ধব বাজেট, যা পিছিয়ে পড়া মানুষকে কিছুটা হলেও স্বস্তি দেবে। এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। এ সময় যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রত্যয় জানান সরকার প্রধান। বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। পরে ব্যক্তিগত আয়ের করমুক্ত সীমা 3,75,000 টাকা থেকে বাড়িয়ে 4 লাখ টাকায় নির্ধারণ, ব্যাংক হিসাব খুলতে টিআইএন এর বাধ্যবাধকতা প্রত্যাহার এবং বিভিন্ন খাতে শুল্ক কর কমাতে অর্থমন্ত্রীকে অনুরোধ করেন সরকার প্রধান। স্বপ্রণোদিত বিনিয়োগ প্রদর্শন সংক্রান্ত একটি বিধান নিয়ে কেউ কেউ এটিকে কালো টাকা সাদা করার সুযোগ এইভাবে মনে করছেন। জনগণের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে প্রস্তাবিত এই বিধানটিকে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর কাছে
দৃষ্টি আকর্ষণ করছি। এ সময় প্রধানমন্ত্রীর প্রস্তাব গ্রহণ করে সমাপনী বক্তব্যে বেশ কিছু খাতে কর সংশোধনীর বিবরণ তুলে ধরেন অর্থমন্ত্রীও। জানান ভ্যাটের বাইরে থাকছে কাঁচা বাজার ও ক্ষুদ্র মুদি দোকান, বন্ধ হচ্ছে দুর্বল ব্যাংকে পুরনো মালিকদের ফেরার সুযোগ। এর সঙ্গে সরকারের অগ্রাধিকার তালিকায় থাকছে পাচারের অর্থ ফেরত আনা, ছাড় পাবে না পাচারকারীরাও। 11টি অগ্রাধিকার প্রাপ্ত মামলায় দেশে ও বিদেশে প্রায় 72,343 কোটি টাকার সম্পদ জব্দ ও ফ্রিজ করা হয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে ইতিমধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে। 6টি বড় ঋণ গ্রহীতা গ্রুপের বিরুদ্ধে প্রথম ধাপে সিভিল প্রসিডিং শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের বার্তা স্পষ্ট, যারা জনগণের সম্পদ লুট করেছে তাদের ছাড় দেওয়া হবে না। অর্থমন্ত্রীর সমাপনী বক্তব্য শেষে ভ্যাট ও বিভিন্ন কর প্রস্তাবের ওপর ছাঁটাই ও সংশোধন প্রস্তাব উত্থাপন করেন বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। উত্থাপিত সংশোধনীগুলোর ওপর আলোচনা শেষে অর্থ বিল 2026 পাশের প্রস্তাব উত্থাপন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে কণ্ঠভোটে বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা নিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, পিছিয়ে পড়া মানুষকে স্বস্তি দিতে জীবন বান্ধব বাজেট প্রস্তাব করা হয়েছে। সংসদে অধিবেশনে বক্তব্যে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেন সরকার প্রধান। করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। 2026-27 অর্থ বছরের বাজেট আলোচনার বক্তব্যে দেশের ভঙ্গুর অর্থনীতিকে টেনে তুলতে সরকারের স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থাপন করা হয় সংসদে পৌনে 2 ঘন্টা বক্তব্যে ন্যায়ভিত্তিক মানবিক অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার প্রত্যয় জানান সরকার প্রধান। বাজেটে কালো টাকা সাদা করার প্রস্তাব প্রত্যাহার, ক্ষুদ্র নৃগোষ্ঠীর করমুক্ত আয়সীমা বৃদ্ধি সহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন সরকার প্রধান। এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 4 লাখ টাকা, যেটা 3,75,000 প্রস্তাব করেছে, 4 লাখ টাকা। 2030-31 কর বছরের জন্য 5 লাখ টাকা করার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর প্রতি আমি অনুরোধ রাখছি। স্বপ্রণোদিত বিনিয়োগ প্রদর্শন সংক্রান্ত একটি বিধান নিয়ে জনমনে কিছু নানা প্রশ্ন উদ্বেগ আমরা লক্ষ্য করেছি। কেউ কেউ এটিকে কালো টাকা সাদা করার সুযোগ এইভাবে মনে করছেন। জনগণের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে প্রস্তাবিত এই বিধানটিকে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন, এই 3 ধাপে অর্থনীতিকে সাজাতে চায় সরকার। প্রকল্প হবে জনবান্ধব, ফিরিয়ে আনা হবে পাচার হওয়া অর্থ। আমরা জনগণকে সাথে নিয়ে রাজনৈতিক সদিচ্ছা এবং কার্যকর নীতির মাধ্যমেই আমরা যে সংকট, এই সংকটকে আমরা সফলভাবে মোকাবেলা করতে চাই। মাননীয় স্পিকার, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রত্যয় জানান সরকার প্রধান। বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। ব্যাংকিং খাত, রাজস্ব খাতের সংস্কার ও আধুনিকায়নের কথা জানান প্রধানমন্ত্রী। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ সহ বিভিন্ন খাতের বাজেট পরিকল্পনা তুলে ধরেন। একটি গুরুত্বপূর্ণ সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে শিগগিরই প্রকল্প বাস্তবায়নের আশাও ব্যক্ত করেন তিনি। জাতীয় সংসদের অধিবেশনে সরকারের সমালোচনাও করেন বিরোধী দলীয় নেতা। বলেন, অতীতে এই সংসদ ব্যক্তি তোষামোদীতে অভ্যস্ত ছিল, বর্তমান সংসদে এমনটা হওয়া উচিত হবে না। সরকারি দলকে বিরোধী দলকে সম্মান করার মানসিকতা থাকতে হবে। এদিকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে 20 কোটি টাকা বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় মসজিদ, ঈদগাহ নির্মাণের জন্য বরাদ্দ করে সংসদকে অবহিত করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। আরেকবার তার সফরের পরে অভিনন্দন জানিয়েছিলাম, আরেকবার অভিনন্দন জানাই। তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে তিনি
শক্তিশালী বন্ধু দেশ চীনের সাথে কথা বলেছেন এবং পানি সম্পদ মন্ত্রী গতকাল তার বক্তব্যে আশ্বস্ত করেছেন যে ইনশাল্লাহ যে নামেই হোক কাজ শুরু হয়ে যাবে। আমরা নামের কাঙ্গাল নই, আমরা কামের কাঙ্গাল, কামটাই দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার ঐচ্ছিক তহবিল থেকে আমাদের বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে সিটি কর্পোরেশন বাদ দিয়ে প্রায় 20 কোটি টাকার মসজিদ, গোরস্থান এবং ঈদগাহের জন্য মঞ্জুরি বরাদ্দ করেছে। শিক্ষার্থীরা দেশ পরিবর্তনের কারিগর, এই সম্ভাবনা কাজে লাগাতে তৃতীয় ভাষা শিক্ষা কারিগর জ্ঞান অর্জনের সঙ্গে ক্রীড়া সংস্কৃতি চর্চার সুযোগ তৈরিতে পদক্ষেপ দিচ্ছে সরকার। সোমবার বিকালে মাধ্যমিক শিক্ষার্থীদের উদ্ভাবন প্রদর্শনের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় বিএনসিসি আধুনিকায়নের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানে জাতীয় পর্যায়ের স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার দেয় বিএনসিসি। বিএনসিসি দেশের তরুণ সমাজের বক্তব্যে বিএনসিসির প্রশিক্ষণ কাজকে যুগোপযোগী করতে যথাযথ বিনিয়োগ নিশ্চিতে জোর দেন সরকার প্রধান। জেলা ও উপজেলা পর্যায়ে বিএনসিসির কার্যক্রমকে আরও সম্প্রসারণ এবং অধিক সংখ্যক তরুণ তরুণীকে এই ইতিবাচক কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছে। পরে 29,000-এর বেশি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রতি বর্ষায় শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তারেক রহমান। প্রত্যেক বছর তোমরা একটা একটা করে গাছ প্রত্যেকে রোপণ করবে। তোমরা যদি প্রত্যেকে একটা করে রোপণ করো গাছ, তুমি দেখবে গাছটা যখন একটু বড় হবে তখন তোমার বন্ধুর মতন মনে হবে তাকে। এরপর সারা দেশের মাধ্যমিক শিক্ষার্থীদের প্রায় 100টি স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। মতবিনিময়কালে উৎসাহ দেন শিক্ষার্থীদের। সভামঞ্চে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরাই দেশ পরিবর্তনের কারিগর। তৃতীয় ভাষা ও কারিগরি জ্ঞান অর্জনের সঙ্গে ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। এসব সুযোগ নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার। যাদের সামনে এইরকম ভবিষ্যৎ আছে, যাদের মধ্যে এরকম মেধা আছে, ওই মাঠের মধ্যে যাদেরকে আমি দেখে এসেছি খেলতে, আমার কাছে মনে হচ্ছে ইয়েস, বাংলাদেশের গেম চেঞ্জার হচ্ছে তোমরা। আজকে একটা থার্ড ল্যাঙ্গুয়েজ জানো, তুমি যদি ইংলিশ জানো, তুমি যদি ধরো সুন্দর একটু ছবি আর্ট করতে পারো, তুমি একটা কোনো কিছু ফিক্স করতে, ইঞ্জিনিয়ারিং কোনো কিছু ফিক্স করতে পারো, তুমি একটা ভালো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পারো, তাহলে তুমি এখন চিন্তা করো, তুমি বাংলাদেশের ভেতরেই থাকো, তুমি বাংলাদেশের বাইরেই যাও, তুমি যে কোনো কাউরের সাথে, কিন্তু যে কোনো দেশের ছেলে মেয়ের সাথে তুমি কম্পিট করে টিকে থাকতে পারবে। চ্যাম্পিয়ন সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ সেরা 10টি স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণার পুরস্কার বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মোবাইল অপারেটর বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের চেয়ারম্যান ওগিফা বেলা। সোমবার সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন ভিওনের চেয়ারম্যান। এ সময় ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রোহান আসিফ আসাদ, ভিওনের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহান হেনরিক মার্টিনাস বাস উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য ও সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এই সময় প্রধানমন্ত্রী বাংলালিংক কর্তৃপক্ষকে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষের জন্য ইন্টারনেট সেবা আরও সুলভ করতে ইন্টারনেটের মূল্য কমানোর বিষয়টি বিবেচনার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর ভিশন পূরণ করার জন্য কৃষিতে বাজেট পর্যাপ্ত অপর্যাপ্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার সকালে রাজধানীর খামারবাড়িতে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, কৃষিতে আগের তুলনায় অধিক বরাদ্দ করা হলেও তা যথেষ্ট নয়। জিডিপিতে কৃষির বরাদ্দ এখন 5 থেকে 6% রয়েছে, তবে তা 7 থেকে 8% করলে ভালো হবে। এছাড়া কৃষিতে গবেষণা বাড়ালে প্রতি ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করা যাবে। দেশের প্রধানমন্ত্রী যে আইডিয়াগুলো, যে ভিশনগুলো দিয়েছেন, সেটা মানে খুব দ্রুত গতিতে আমাদের ওটা অর্জন করতে হলে এটার উপরে আরও নজর দিয়ে এবং এখানে আরও মানে বরাদ্দের বিষয়টা, বাজেট বরাদ্দটা আরও ভালো করে চিন্তা করতে হবে। সংবিধান সরকারের অঙ্গীকার বাস্তবায়ন না করে সরকার জাতীয় ঐক্যে ফাটল সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। সোমবার দুপুরে রাজধানীর বাড়িধারায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় সংগঠনটির পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। সেলিম উদ্দিন বলেন, জুলাই কেবল একটি মাস নয়, এটি আধিপত্যবাদের বিরুদ্ধে হুঙ্কার এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক অধ্যায়। তিনি বলেন, ক্ষমতাসীনরা ক্ষমতায় আসার আগে জুলাইকে ঘিরে যে কথা বলেছিলেন, ক্ষমতায় এসে তার বিপরীত অবস্থান নিয়েছেন। আমাদের বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে যে ধরনের ভাষা বক্তব্য ব্যবহার করেছিলেন, ক্ষমতায় আসার পর তারা অতীত শাসক গোষ্ঠীর ন্যায় ভাষা এবং বক্তব্য ব্যবহার করছেন। প্রায় 70% মানুষের রায়কে উপেক্ষা করে এখন সংবিধান সংশোধনের যে নাটক করা হচ্ছে, আমরা এই নাটককে প্রত্যাখ্যান করি এবং আমরা মনে করি সরকার বিসমিল্লাহ গলত করে জাতির মধ্যে ইতিহাসের অবিস্মরণীয় যে ঐক্যটা হয়েছিল, সেই ঐক্যের মধ্যে ফাটল ছিঁড়ে ধরিয়েছে সরকার। সেপ্টেম্বর অক্টোবর থেকে ধাপে ধাপে শুরু হচ্ছে স্থানীয় সরকারের নির্বাচন, আর এই ভোট শুরু হবে স্থানীয় সরকারের সবশেষ ধাপ ইউনিয়ন পরিষদের মধ্য দিয়ে। এরই ফাঁকে হতে পারে সিটি নির্বাচনও। ইতিমধ্যে ভোটের প্রস্তুতি নিয়ে এগিয়ে আছে নির্বাচন কমিশন। ইসি সচিব বলছেন, রক্তপাতহীন ভালো নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেবে ভোট নেয়ার সাংবিধানিক প্রতিষ্ঠানটি। কাউসারা চৌধুরী, কুমুর রিপোর্টে বিস্তারিত। 5 আগস্টের পর থেকে বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া সব পর্যায়ের স্থানীয় সরকার প্রতিষ্ঠান চলছে প্রশাসক দিয়েই। সংসদে স্থানীয় সরকারের সংশোধিত আইন পাশের পর নির্বাচন কমিশন আচরণবিধি চূড়ান্ত করার কাজ করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানাচ্ছি। সম্প্রতি চলতি বছরের সেপ্টেম্বর অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকারের ভোট শুরুর বিষয়ে সংসদেই ইঙ্গিত দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমি তাদের আশ্বস্ত করতে পারি যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট মন্ত্রীর এমন বক্তব্যের পর ভোট আয়োজনে আনুষ্ঠানিক চিঠি না পেলেও নির্বাচনের প্রস্তুতি কার্যক্রমে গতি বেড়েছে ইসির। সম্প্রতি নির্বাচন কমিশন 4580টি ইউনিয়ন পরিষদ, 330টি পৌরসভা, নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন সহ 13টি সিটি কর্পোরেশন, 495টি উপজেলা পরিষদ ও 64টি জেলা পরিষদের তথ্য সংগ্রহ করেছে। প্রতি 3 মাসে 2টি ধাপের ভোট সম্পন্ন করার পরিকল্পনা নির্বাচন কমিশনের। নির্বাচনকে করার জন্য আমার যে জিনিসগুলো লাগে, প্রথমত লাগে ভোটার তালিকা আছে, বাক্স, সিল, গালা, বস্তা ইত্যাদি ইত্যাদি, এটাও আমাদের আছে। ভোট কেন্দ্রও আছে। আইন শৃঙ্খলা বাহিনীর ডেপ্লয়মেন্ট প্ল্যানটা হবে নির্বাচনের সাথে সম্পর্কিত। সার্বিক প্রচেষ্টাটা হচ্ছে সব দিক থেকে যে রক্তপাতহীন এবং একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন। দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার নতুন খসড়ার উপর রাজনৈতিক দলগুলোর মতামত জানতে 30 জুন পর্যন্ত সময় দিয়েছে ইসি। ইউপি নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকারের ভোটের প্রক্রিয়া শুরুর আশা করছে কমিশন। রাজনৈতিক দলের প্রতীকের উপর ভিত্তি করে কোনো প্রচারণা হবে না, কোনো ধরনের পোস্টারই আমরা না রাখার পক্ষে নির্বাচন কমিশনের প্রস্তুতি আছে। সেপ্টেম্বর অক্টোবর অনলাইনে নমিনেশন পেপার জামানত কিছু বেড়ে গেছে, বিলবোর্ড কতখানি সাইজ হবে, ইভিএম ব্যবহার হবে না, ইন্ডিপেন্ডেন্ট শুধুমাত্র আপনার সিটি কর্পোরেশন আর ইউনিয়ন কাউন্সিল। আমরা ইউনিয়ন দিয়ে শুরু করব। প্রধান নির্বাচন কমিশনারও মে মাসে এক অনুষ্ঠানে রক্তপাতহীন নির্বাচনের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন। রক্তপাত দেখতে চাই, রক্তপাতহীন একটা স্থানীয় সরকার নির্বাচন চাই। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা।
আবারও দুদকের জালে দুর্নীতির মামলায় কারামুক্ত হওয়া ডেস্টিনির এমডি রফিকুল আমিন প্রায় ১.৫ দশক আগের অবৈধ সম্পদের মামলায় তাকে নতুন করে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। এদিকে দুদকের তলবে হাজির হননি বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদ। গ্রাহকের ৪.৫ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে ১২ বছর জেল খেটে ২০২৫ সালের জানুয়ারিতে কারামুক্ত হয়েছিলেন ডেস্টিনির এমডি রফিকুল আমিন। তার বিরুদ্ধে ডেস্টিনি ২০০০ লিমিটেডের নামে বৃক্ষরোপণ ও মাল্টিলেভেল মার্কেটিংয়ের প্রায় ১৭ লাখ বিনিয়োগকারীর অর্থ আত্মসাৎ সহ ৩টি মামলা করেছিল দুদক। ডেস্টিনি ২০০০ লিমিটেড এবং ট্রি প্ল্যান্টেশন বলেন, তারপরে তার নন সাবমিশনের মামলা হয়েছিল এবং সে মামলায় চার্জশিট দিয়েছিল এবং মামলাগুলো বিজ্ঞ আদালতে এখন সম্ভবত হাইকোর্টেও চলমান রয়েছে। ২০১২ সালে রফিকুল আমিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানও শুরু করে সংস্থাটি। সম্পদ বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে মামলা করেছিল দুদক। এবার সেই অবৈধ সম্পদের খোঁজে আবারও মাঠে নেমেছেন অনুসন্ধানকারী কর্মকর্তা। একই সঙ্গে ডেস্টিনির 2 পরিচালক গফরানুল হক ও তৈয়বুরকে তলব করা হয়েছে। জেলে ছিলেন, সেই জন্য ওনার সাথে যোগাযোগের একটা বিষয় ছিল, সেই জন্য অনুসন্ধান পর্যায়ে মূলত কমিশন সিদ্ধান্ত নিয়েছিল যে ওইগুলোর একটা পর্যায়ে যাওয়ার পরে অনুসন্ধান বৃহৎ বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান চালানোর জন্য। এদিকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব করা হলেও হাজির হননি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ২০৫৬ সালের মধ্যে মহেশখালীকে দেশের প্রথম আধুনিক ও পরিবেশ বান্ধব সমুদ্র শিল্প নগরী হিসেবে গড়ার মহাপরিকল্পনা নিয়েছে সরকার। তবে এই দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে ২০৩০ সালের মধ্যে প্রথম ধাপের ডিরেক্ট অ্যাক্সেস রোড ও মাতারবাড়ি পোর্ট অবকাঠামো নির্মাণ শেষ করার উপর জোর দিচ্ছে বিধানচবিদ। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডা ও জাইকার অংশীদারিত্বে বাংলাদেশের মৎস্য ও সামুদ্রিক অর্থনীতিতে বিনিয়োগ সম্ভাবনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় বিরার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতির বিপুল সম্ভাবনা রয়েছে, তবে বিনিয়োগকারীদের জন্য সম্ভাবনা থেকে বাস্তবায়নের পথে আরও স্পষ্ট ও কার্যকর রূপরেখার প্রয়োজনে কাজ করছে সরকার। আমাদের সমুদ্র সৈকতটা যত বড় এবং সেখান থেকে যে পরিমাণ সুযোগ, সেটা অর্থনৈতিক হোক, কর্মসংস্থান হোক, সব ক্ষেত্রেই সেই সুযোগটা আমরা সবসময় ঠিকভাবে নিতে পারি না। আমরা সবসময় very focused on our land, but we forget about the beautiful ocean that we have. So আমাদের এই ভুলে যাওয়াটাকে থেকে আসলে হয়তো সরে আসতে হবে। জটিলতায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। ফ্রিজিং গাড়িতে নিথর দেহে শুয়ে আছেন প্রাণোচ্ছল এক মানুষ। নতুন সৃষ্টিতে যিনি শিল্পকে করেছেন সমৃদ্ধ, সৃষ্টির নিয়মে তিনিই পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। সোমবার সকাল 8:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়াণে দেশের শিল্পাঙ্গন হারালো এক সৃজনশীল আলোকবর্তিকাকে। শেষবারের মতো এক নজর দেখে পুরনো স্মৃতি খুঁজে ফিরলেন আপনজন ও সহকর্মীরা। বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ভাবতেন এবং আমাদের সাথে সে অসুস্থ অবস্থায় রস তামাশা করতেন। শিল্পের সকল পর্যায়ে, সকল ধারায় তিনি কাজ করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। মুস্তফা মনোয়ার রেখে গেছেন তার অজস্র সৃষ্টিকর্ম। তার চলে যাওয়ায় নেমে এসেছে একরাশ শূন্যতা। রং, রেখা আর কল্পনার জগৎকে তিনি আজীবন সমৃদ্ধ করেছেন। শিশু কিশোরদের কাছে তিনি ছিলেন আপন একজন গল্পকার, আর শিল্পপ্রেমীদের কাছে ছিলেন এক অনন্য প্রেরণার নাম। সেই মুস্তফা মনোয়ারের প্রয়াণে শোকাহত পুরো দেশ। 1935 সালের 1 সেপ্টেম্বর মাগুরা জেলার নাকল গ্রামে নানার বাড়িতে জন্ম মুস্তফা মনোয়ারের। পৈতৃক বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি ছিলেন প্রখ্যাত কবি গোলাম মোস্তফার পুত্র। ছোটবেলা থেকেই শিল্পচর্চার প্রতি ছিল তার গভীর অনুরাগ। মুস্তফা মনোয়ার চলে গেলেও রঙের প্রতি তার ভালোবাসা, শিল্প ভাবনা এবং সাংস্কৃতিক উত্তরাধিকার বেঁচে থাকবে অসংখ্য শিল্পী, দর্শক ও শিক্ষার্থীর হৃদয়ে। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসী সময়ের সঙ্গেই থাকুন।
উজানের ঢল ও বৃষ্টিতে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি। এর মধ্যে লালমনিরহাট কুড়িগ্রামে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পানি বৃদ্ধি হওয়ায় থেমে নেই ভাঙনও। আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের। প্লাবিত হয়েছে ফসলি জমি, বাড়ির উঠান, গ্রামীণ সড়ক আর নিচু এলাকা তলিয়ে যাচ্ছে পানিতে। বৃষ্টি আর উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, বাড়ছে নদীপাড়ের মানুষের উদ্বেগও। লালমনিরহাটের তিস্তার পানি আবারও বেড়ে ডালিয়া পয়েন্টের বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে নদীর তীরের নিম্নাঞ্চল ও চরাঞ্চল। পানির এই ওঠানামার কারণে বেশ কিছু ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে, আমরা সার্বক্ষণিক মনিটরিং এ রেখেছি। টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি বিপদসীমার 23 সেন্টিমিটার উপরে। তিস্তার পানি বাড়লেও কাউনিয়া পয়েন্টে এখনও বিপদসীমার নিচে। বেড়েছে ব্রহ্মপুত্র ও ধরলার পানিও। ঘরের পানি ওঠে না, আশেপাশে পানি আছে, আর বর্তমান নদীর ভাঙন খুব। এদিকে গাইবান্ধায় বেড়েছে ব্রহ্মপুত্র, ঘাঘট ও তিস্তা নদীর পানি। নদ নদীর পানি বাড়ায় কোথাও কোথাও তীব্র হয়ে উঠেছে ভাঙন। আমাদের খুব দুঃখিত, আমরা নদী এলাকার লোক কি করবো, আমরা অসহায়। এখন কি করি, এখন পাগলা ভেসে ভাই। আমার ভাই আমি নিরুপায়, আমাদের থাকার কোনো স্থান নেই, ঘর বাড়ি সব ভাঙি গেছে। এই বাঘ হওয়ার কারণে নদী ভাঙনের জোর বেশি। বাড়ি ঘর দুয়ার, স্কুল প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ সব তো বিলীন হয়ে যাবানেছে। এরই মধ্যে সুন্দরগঞ্জ উপজেলার দত্তের খামার, পুটিরমারি ও ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের মধ্যে কঞ্চিপাড়া, বালাসীঘাটের রেলগেট সহ প্রায় 20টি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়, জানাবো দেশের বাইরের খবর। হরমুজ ঘিরে উত্তেজনার পর সংঘাত বন্ধে নীতিগতভাবে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মঙ্গলবার কাতারের দোহায় দুই দেশের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে হরমুজের নিয়ন্ত্রণে একক কর্তৃত্বের দাবি পুনর্ব্যক্ত করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও শিশু হত্যার বিচার দাবি তুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তাফা আলী খামেনি। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। হরমুজ ঘিরে সামরিক হামলা বন্ধে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার বরাতে এমন তথ্য জানায় এক্সিওস। প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন সব ধরনের সামরিক অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে, তবে দুই দেশের কেউই আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধ শেষে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে হরমুজের নিরাপত্তা ও জাহাজ চলাচল নিয়ে ভিন্ন ব্যাখ্যা থেকে নতুন করে সৃষ্টি হয় উত্তেজনা। এদিকে সাম্প্রতিক মার্কিন হামলার জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত কারিগরি পর্যায়ের আলোচনা থেকে সরে দাঁড়িয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার কার্যালয়ের এক কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, যুক্তরাষ্ট্রের হামলা এবং সমঝোতা স্মারকের শর্ত পূরণ না হওয়ায় রোববারের বৈঠকে অংশ নেয়নি তেহরান। সমঝোতার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আলোচনায় অগ্রগতি সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। হরমুজ প্রণালীতে নৌযান চলাচল পরিচালনা ও পুরোপুরি স্বাভাবিক করার দায়িত্ব একমাত্র ইরানের, এমন দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সঙ্গে তার সতর্কবার্তা, হরমুজ প্রণালী পরিচালনায় ইরানের ভূমিকায় কোনো হস্তক্ষেপ করা হলে তা স্বাক্ষরিত ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। যুক্তরাষ্ট্র ইরানের নেতাদের বিরুদ্ধে শিশু হত্যা, যুদ্ধাপরাধ ও আগ্রাসনের অভিযোগ এনে তাদের বিচার দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা আলী খামেনি। এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এসব অপরাধের জন্য দায়ীদের দেশীয় ও আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি হতে হবে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। রোববার এক্সে দেওয়া যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী জানান, অভিযানে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, তবে এ বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বরকতুল্লাহ, সময় সংবাদ। জার্মানির উত্তরাঞ্চলীয় শহর স্টেইডে বন্দুকধারীর গুলিতে 6 জন নিহত হয়েছেন। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ, যার মধ্যে একজনকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্থানীয় সময় সোমবার বিকেলে এই গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সামাজিক মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থলে এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। হামলার উদ্দেশ্যে ও নিহতদের পরিচয় সম্পর্কে এখনো বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। চলছে তদন্ত।
অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা। বেকারত্ব দূরীকরণ ও স্থানীয়দের কর্মসংস্থানের দাবিতে 30 জুন পর্যন্ত দেয়া সময়সীমা ঘিরে বাড়ছে আন্দোলন। বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ছে লুটপাট, ভাঙচুর ও সহিংসতা। ক্ষয়ক্ষতির আশঙ্কায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। নিরাপত্তা নিশ্চিতে দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্ট। অভিবাসন বিরোধী আন্দোলনে উত্তাল দক্ষিণ আফ্রিকা। বিদেশিদের কারণে বেকার হয়ে পড়ছে এমন অভিযোগ এনে বেকারত্ব দূরীকরণ ও স্থানীয়দের কর্মসংস্থানের দাবিতে অপারেশন ডুডুলা এবং মার্চেন্ট মার্চ নামক সংগঠনের নেতৃত্বে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। তাদের অভিযোগ, অবৈধ বিদেশিদের কারণে কর্মসংস্থানে পিছিয়ে পড়ছেন স্থানীয়রা। তাই বিদেশিদের উচ্ছেদ এবং দাবি আদায়ে 30 জুনের সময়সীমা বেঁধে দেন আন্দোলনকারীরা। দাবি আদায়ে দেশটির প্রতিটি শহরে প্রতিদিনই বিক্ষোভ মিছিল করে যাচ্ছেন তারা। গেল এপ্রিলে ইস্ট লন্ডন থেকে শুরু হওয়া চলমান এই আন্দোলনের প্রভাব পড়ছে বাংলাদেশি ব্যবসায়ীদের ওপরও। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের নামে বৈধ কাগজপত্র থাকা বিদেশিদেরও লক্ষ্যবস্তু বানিয়ে বিভিন্ন এলাকায় দোকানপাটে হামলা, ভয়ভীতি ও হয়রানির ঘটনায় আতঙ্কে দিন কাটছে প্রবাসীদের। বিক্ষোভে ডারবান, ব্লুমফন্টেইন, পিটার মরিজবার্গ সহ অসংখ্য প্রদেশে সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছেন শতাধিক প্রবাসী বাংলাদেশির ব্যবসা প্রতিষ্ঠান। বড় ক্ষয়ক্ষতির সংখ্যায় সাময়িকভাবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন অনেকেই। পরিস্থিতি মোকাবিলা এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। অস্বাভাবিক পরিস্থিতিতে ব্যবসা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ সহ সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ দূতাবাস। জরুরি মুহূর্তে দূতাবাসের সেবা পেতে হটলাইন চালু সহ বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছেন বলে জানান দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত জনাব শাহ আহমেদ শফি। এই ভাঙচুর এবং লুটপাটে অনেক বাংলাদেশিদের শত শত দোকান অলরেডি লুটপাট হয়ে গেছে। অনেকেই নিরাপত্তা সংখ্যায় আছে। যাদের কাগজপত্র নাই, ইলিগাল, তারা ডেডলাইন দিয়েছে 30 তারিখের মধ্যে সাউথ আফ্রিকা ছাড়িয়ে দিতে। 30 জুনের সহিংসতা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে 600 মিলিয়ন রান্ডের আর্থিক বাজেট সহ অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করেছে দেশটির প্রশাসন। হামলা, ভাঙচুর ও সহিংসতাকে বেআইনি ঘোষণা দিয়েছে সরকার। আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়েছেন প্রশাসন। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। কুয়েত ঢাকা রুটে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চললেও বিমানের অপেক্ষায় প্রবাসী বাংলাদেশিরা। এই রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট চালু করলে আকাশপথে দুই দেশের যোগাযোগ আরও শক্তিশালী হবে। পাশাপাশি বেশি সংখ্যক যাত্রী পরিবহনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা সংশ্লিষ্টদের। কুয়েত থেকে মোহন সুমনের রিপোর্টে বিস্তারিত। ইরান যুদ্ধের প্রভাবে দীর্ঘদিনের সীমাবদ্ধতার পর স্বাভাবিক হতে শুরু করেছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। বর্তমানে কুয়েত ঢাকা কুয়েত রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারওয়েজ। এছাড়া এয়ার আরাবিয়া, সালাম এয়ার, কাতার এয়ারওয়েজ ও গালফ এয়ারের মতো প্রতিষ্ঠানও বিভিন্ন কানেক্টিং ফ্লাইটে বাংলাদেশি যাত্রীদের সেবা দিচ্ছে। তবে কুয়েতে বসবাসরত প্রায় 3 লক্ষাধিক প্রবাসী বাংলাদেশির প্রত্যাশার শীর্ষে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত সরাসরি ফ্লাইট। তাদের অভিযোগ, অন্যান্য এয়ারলাইন্সের টিকিটের দাম তুলনামূলক বেশি হয়। এছাড়া কানেক্টিং ফ্লাইটের যাত্রায় সময় ও ভোগান্তিও বাড়ে। যাত্রী চাপ থাকায় টিকিট পাওয়ায় কঠিন হয়ে যায়। যুদ্ধ পরবর্তীতে কুয়েত ঢাকা রুটে সব ধরনের ফ্লাইট চালু হলেও টিকিটের দাম অনেক বেশি। তো যার কারণে প্রবাসীরা এসে বিমানের টিকিট খোঁজেন, যেহেতু বিমানের টিকিটের দাম কম থাকে এবং ব্যাগেজ বেশি নিতে পারে। কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এবং অন্যান্য কিছু কিছু ফ্লাইট চলতেছে, কিন্তু আমাদের বাংলাদেশের ফ্লাইটটা যদি চলে বাংলা বিমান, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের প্রত্যাশা, দ্রুত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু হবে এই রুটটিতে। সংশ্লিষ্টদের আশা, এতে প্রবাসীদের যাতায়াত সহজের পাশাপাশি লাভবান হবে জাতীয় এয়ারলাইন্সও। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া। রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের অদূরে নর্থ হলিউডের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লস অ্যাঞ্জেলেসে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মোহাম্মদ জাবেদ ইকবাল। অতিথি স্পিকার হিসেবে বক্তব্য দেন ইউনিভার্সিটি অব আলাবামার অধ্যাপক ডক্টর আবদুল্লাহ সালেউদ্দিন। অনুষ্ঠানে প্রাথমিক থেকে
কলেজ পর্যায়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ বাংলাদেশের শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। এবার খেলার খবর। মঙ্গলবার সকালে শীর্ষ 32-এর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে মরক্কো ও নেদারল্যান্ডস। দুই দলেরই লক্ষ্য জয়ে শীর্ষ 16-তে পা রাখা। স্তাদে মন্তেরেই এই ম্যাচ শুরু হবে সকাল 7টায়। মরক্কোর বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক। তবে একই সঙ্গে নিজের দলের প্রস্তুতি ও সামর্থ্যের প্রতিও পূর্ণ আস্থা রেখেছেন তিনি। মরক্কো শক্তিশালী দল, তারা আক্রমণাত্মক ফুটবল খেলে এবং তাদের ফুটবলাররাও দারুণ। তবে আমাদের শক্তির জায়গাগুলো আমরা জানি এবং তাদের কোথায় রুখে দিতে হবে সেটাও আমাদের জানা। তবে আমরা চিন্তিত বা ভীত নই। অন্যদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বেশ আত্মবিশ্বাসের সুরেই কথা বলেছেন মরক্কোর কোচ। আমাদের দলে শীর্ষমানের খেলোয়াড় আছে। মরক্কোর হয়ে ম্যাচগুলো জেতার ক্ষেত্রে তাদের যে নিবেদন ও প্রবল আকাঙ্ক্ষা দেখি, এর চেয়ে সুন্দর কোনো বার্তা তাদের দেওয়া সম্ভব নয়। বিশ্বকাপের আসরে একবারই নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল মরক্কো। 1994 বিশ্বকাপের সে ম্যাচে ডাচরা জিতেছিল 2-1 ব্যবধানে। আহমেদ হৃদয়, সময় সংবাদ। আইসিসিকে বাংলাদেশের ফান্ড বন্ধের অনুরোধ করে লেখা আমিনুল ইসলাম বুলবুলের চিঠি সম্পর্কে কিছুই জানেন না বুলবুলের বোর্ডের সহসভাপতি ফারুক আহমেদ। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি। ফারুক আহমেদ দাবি করেন তাকে বিসিবি প্রেসিডেন্ট থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া নিয়ম মেনে করা হয়নি। সে সময়কার ক্রীড়া উপদেষ্টা তার ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তখনও আইসিসিকে এই বিষয়ে কোনো অভিযোগ করেননি তিনি। তাই বুলবুলের বোর্ড ভেঙে দেওয়ার বিষয়টি নিয়ম মেনে হয়নি দাবি করলেও চেয়ার ফিরে পেতে বুলবুলের কার্যকলাপের সঙ্গে কোনোভাবেই নিজের কোনো সংশ্লিষ্টতা নেই বলে নিশ্চিত করেছেন ফারুক আহমেদ। তবে হাইকোর্টে রিট করার সময় তিনি স্বাক্ষর করেছিলেন বলে জানিয়েছেন। এদিকে বর্তমান ক্রিকেট বোর্ডে ডাকা হলেও আর কোনো পদে যাওয়ার ইচ্ছা নেই বলে জানিয়েছেন ফারুক। বর্তমান পরিচালকদের ক্রিকেটের প্রতি নিবেদন নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই অধিনায়ক এবং প্রধান নির্বাচক। প্রবাসের সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। হিউস্টনে এশিয়ার পরাশক্তি জাপানের হৃদয় ভেঙে রাজস্বিক প্রত্যাবর্তন ব্রাজিলের। মার্টিনেল্লির শেষ সময়ের গোলে শীর্ষ 16তে সেলেসাও, উৎসবে মাতোয়ারা পুরো দেশ। আমাদের মধ্যে বিশ্বাস ফিরে এসেছে, ইনশাআল্লাহ এবার আমরা একটা জিতবো। রুদ্ধশ্বাসময় একটা খেলা হয়েছে, অনেক আশা করেছিলাম আজকে জিতবো, আমি জিতছি। ব্রাজিলের কাছ থেকে টোটাল বিশ্ব যেটা আশা করেছিল, বিশেষ করে বাংলাদেশের সাপোর্টাররা যেটা আশা করেছিল, সেটা অর্জিত হয়েছে। যে কোনো মূল্যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর। মানুষকে স্বস্তি দিতে জীবন বান্ধব বাজেট, ব্যাংকের পুরনো মালিকদের ফেরার সুযোগ বন্ধ। এবং মেধাবীরাই দেশ পরিবর্তনের কারিগর, ক্রীড়া সংস্কৃতিতে দক্ষতা অর্জনের তাগিদ। স্কুল শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রদর্শনীতে প্রধানমন্ত্রী। এই ছিল প্রবাসের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায় এবং সঙ্গে থাকুন সময়ের।